চলো আজকে প্রতিবেদন গুরুত্বপূর্ণ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ যেগুলো সমস্ত ধরনের পরীক্ষার জন্য স্পেশালি মিসলেনিয়াস মেন্স এবং হচ্ছে অন্যান্য সমস্ত ধরনের ডাব্লিউবিসিএস এবং ক্লার্কশিপ সমস্ত ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনটি। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। চলো প্রথমে দেখো, তাইওয়ান রিকগনাইজ সেম সেক্স ইউনিয়ন বিটুইন Chinese and Taiwanese. Okay, same-sex Taiwanese Chinese couple are now legally able to register their marriage in Taiwan. Okay, তো দেখো কিছুদিন আগে পর্যন্ত তাইওয়ানে সেম সেক্স ম্যারেজ স্বীকৃতি আইনি স্বীকৃতি দিয়েছে, যেটি এলজিবিটি মুভমেন্ট দেখা দিয়েছিল তাইওয়ানে, এবং সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে তাইওয়ান কিছুদিন আগে এই সেম সেক্স ম্যারেজটা আইনি স্বীকৃতি মানে লিগালি বলা হয়েছিল। কিন্তু এই সম্প্রতি এই তাইওয়ান কী করলো, রিকগনাইজ করলো সেম সেক্স ইউনিয়নের রিকগনাইজ করলো, অর্থাৎ স্বীকৃতি দিল। চলো তারপরের যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চাইনা উইল বি হাই অন কোয়াড সামিট এজেন্ডা ইউএস। অর্থাৎ কোয়াড সামিট খুবই একটা গুরুত্বপূর্ণ বর্তমান ইন্টারন্যাশনাল নিউজ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এই কোয়াড সামিট একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দাঁড়িয়েছে। এই কোয়াড সামিটটা কি, গত 4-5 দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী ইউরোপ সফরে গিয়েছে এবং ইউক্রেন, রাশিয়া এবং হচ্ছে সম্প্রতি ইউএসএ মানে গতকাল ইউএসএতে প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সেখানে কোয়াড সামিটে সেখানে অংশগ্রহণ করছেন। ওকে, কোয়াড সামিট ডিটেলস আজকে আলোচনা হবে। কোয়াড সামিটটা কি, 2024 অর্থাৎ আজকে গতকাল 2024 সালে সেপ্টেম্বর মাসে 21 সেপ্টেম্বর ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন হোস্ট করছে, অর্থাৎ জো বাইডেনের আমন্ত্রণে পৃথিবীর 4টে গুরুত্বপূর্ণ দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ 4টে দেশ অংশগ্রহণ করেছে। সেগুলো কারা? ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেন্স এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ওকে, তো এই কোয়াড সামিটটা কি? কোয়াড সামিট দক্ষিণ পূর্ব এশিয়ার একটা পাওয়ারফুল কয়েকটা দেশ নিয়ে গঠিত একটা সামিট, একটা হচ্ছে অ্যালায়েন্স, যেখানে কিনা এই 4টে দেশের বাইল্যাটারাল কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটির একটা সামিট। ওকে, দেখো হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে কোয়াড সামিট রিলেটেড বিষয়। কোয়াড সামিট হচ্ছে অরিজিনালি কল্ড কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ ইজ এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। ওকে, দ্যাট ইনক্লুডস, কারা কারা ইনক্লুড হয়েছে? অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেট। ওকে, তাহলে 4টে দেশ নিয়ে গঠিত কোয়াডস, এটা একটা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, মানে একটা স্ট্র্যাটেজিক পার্টনার রয়েছে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, যেটা 4টে দেশ নিয়ে গঠিত। দিস ইয়ার প্রেসিডেন্ট বাইডেন হোস্ট করছে লিডার অর্থাৎ কোয়াড সামিটের লিডার হিসাবে এই বছর হোস্ট করছে বা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওকে, কোথায়? সেটা হচ্ছে উইলমিংটনে এই কোয়াড সামিট আয়োজন করা হয়েছে এবং সেখানে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থনি অ্যালবেন্স এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ওকে, তো আশা করি কোয়াড সামিট সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা গেল। ওকে, এরপরের দেখো, ইন্ডিয়া প্লেস, দেখো নেক্সট, ইন্ডিয়া প্লেস ইন রাশিয়া ইউক্রেন পিস মেকিং। অর্থাৎ ভারত যে সফর, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর, প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল। সারা পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষত ভারতীয় বিভিন্ন নিউজ পেপার অর্থাৎ নিউজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ছিল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর। ওকে, সেখানে কি করছে? ইন্ডিয়া প্লেস ইন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে,
অর্থাৎ একটা শান্তিপূর্ণ মীমাংসার জন্য ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে কি কয়েকটা গুরুত্বপূর্ণ কি ডেভেলপমেন্ট ইস্যু কী ছিল। হাই লেভেল এঙ্গেজমেন্ট, অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী ভিজিট করেছিল কোথায়, মস্কোতে এবং ক্রিয়েভ, অর্থাৎ ইউক্রেনের শহর ইউক্রেনের ক্রিয়েভে, ইউক্রেনের রাজধানী ক্রিয়েভে তিনি ভিজিট করেছিলেন এবং রাশিয়াতেও ভিজিট করেন এবং মিটিং করেন, পসিবল মিটিং উইথ ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তিনি মিটিং করেন, যেখানে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মিটিং করেন, যেটা ব্রিক্স সামিটে আয়োজিত মানে আলোচনা হয়েছিল এই বিষয় নিয়ে। ডিপ্লোম্যাটিক কমিউনিকেশান খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পিএম মোদি ব্রিফলি ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন আফটার হিস ইউক্রেন, অর্থাৎ এই ইউক্রেনের রাশিয়ার যুদ্ধর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এটা সম্পূর্ণ করার জন্য এটা আলোচনায় বসেছে। ইন্ডিয়ান স্ট্র্যাটেজি পলিসি কি? দেখো, ভারতের যেহেতু ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার নয় বর্তমানে, সেই কারণে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে ভারত যেহেতু যাতে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে অর্থাৎ স্থায়ী মেম্বার হিসাবে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা হয়নি এবং বর্তমানে খুবই এই চর্চার মধ্যে রয়েছে। ইউনাইটেড নেশনের যে অধিবেশন, সেখানে এই ভারতের প্রতিনিধিত্ব নিয়ে খুবই আলোকপাত চলছে। তার মধ্যে বর্তমানে ভারতের যে আন্তর্জাতিকভাবে ভারতীয় যে অবদান, ভারতের যে স্ট্র্যাটেজিক পলিসি, সেটা একটা বিশ্ববাসীর কাছে একটা নজর কাটছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীতে পিসফুলি মানে শান্তিপূর্ণ অবস্থানের জন্য এবং ভারত যেটা পথ দেখাচ্ছে। এরপরে দেখো, ইন্ডিয়া abstain from voting on UNGA resolution against Israel occupation. ওকে, দেখো, ইন্ডিয়া অ্যাবসেন্স করেছে ফ্রম ভোটিং অন অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ইসরায়েলের বিরুদ্ধে ভোটদানে বিরতি ছিল। কারণ এটা একটা কূটনৈতিক বিষয়, ডিপ্লোম্যাটিক ম্যাটার্স। যেহেতু ভারতের বিপদের সময় ইসরায়েল বিভিন্নভাবে ভারতকে সহায়তা করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েল ভারতের খুবই কাছের, সেই কারণে সমস্ত ধরনের বিষয়ে ইসরায়েলের হয়ে কথা বলে ভারত। সেই কারণে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যে ভোটদান পর্ব হয়েছে ইসরায়েলের অ্যাটাক প্যালেস্তাইনের ওপর, সেই বিষয়ের ওপর কিন্তু ভারত ভোটদানে মানে বিরত থাকে। ওকে, এর পরের পার্টটা দেখো, হরপ্পান সিভিলাইজেশন এনিগমা রিমেইন ইভেন্টস আফটার 100 years অন এক্সপ্লোরেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার খনন কার্যের 100 বছর পরেও কিন্তু একটা কাল্পনিক বিষয় থেকে গেছে বা একটা রহস্যজনক বিষয় থেকে গেছে বিভিন্ন ধরনের এক্সপ্লোরেশন অর্থাৎ খনন কার্যের পরে। এই হরপ্পা সিভিলাইজেশন নিয়ে একটা সাম্প্রতিক প্রতিবেদন বেরিয়েছে, রিপোর্ট বেরিয়েছে। সেখানে দেখো, হরপ্পা সভ্যতা ডিসকভার করেছে কে? সেপ্টেম্বর 1924 সালে সেপ্টেম্বর মাসে জন মার্শাল, দেয়ার ডাইরেক্টর জেনারেল অফ দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যানাউন্স ডিসকভার হরপ্পা সিভিলাইজেশন আবিষ্কার করেছে, যেটা লন্ডনে প্রকাশিত হয়েছে এই নিউজটা। সিগনিফিকেন্স, এটা একটা ব্রোঞ্জ এজ। দেখো, সিগনিফিকেন্স ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা হচ্ছে একটা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের মধ্যে পড়ছে। নেম আফটার হরপ্পা অন নাও পাকিস্তানে অবস্থিত, হ্যাজ ইন্টিগ্রেটেড এক্সপেক্টেড অ্যাক্রস ভেরিয়াস ফিল্ড ফর দি কান্ট্রি, অর্থাৎ হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের মধ্যে পড়ছে এবং যেটা হরপ্পা সভ্যতা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, যেটা এবং হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন জন মার্শাল কে ছিলেন? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন প্রতিনিধি, জেনারেল ডিরেক্টর। কি ফিচার্স দেখো, টেকনোলজিক্যাল
অ্যাডভান্টেজ, অর্থাৎ হরপ্পা সভ্যতা সেই সময় কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ ছিল। হরপ্পা সিভিলাইজেশান, দেখো হরপ্পা সিভিলাইজেশান এক্সক্লেডেড দি টাউন প্ল্যানিং ছিল, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ শহর পরিকল্পনার মাধ্যমে শহর গড়ে উঠেছিল। ওয়াটার রিজার্ভার ছিল, গুরুত্বপূর্ণ জল নিকাশি ব্যবস্থা ছিল। বিল্ডিং রেস্টোরেশন, বিল্ড রিজার্ভার, অর্থাৎ বড় বড় রিজার্ভার সেই সময় গড়ে উঠেছিল। ক্রিয়েট এ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম সেই সময় তৈরি হয়েছিল। সেই কারণে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ সেই সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটা বলা হয়েছে। ক্রাফটশিপ, অর্থাৎ সেই সময় অর্থাৎ ব্রোঞ্জ, কপার দিয়ে নির্মিত বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের মেটেরিয়ালস এত বেশি নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যেটা কিনা টেকনোলজির যে অ্যাডভান্টেজ, ক্রাফট যে অ্যাডভান্টেজ, সেটা একটা পরিষ্কার ধারণা এখান থেকে পাওয়া যায়। মেজর সাইট, প্রাইমারি সাইট ছিল মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলো হচ্ছে, এবং রাখিগিরি, ধোলাভিলা, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি সাইট ছিল। এছাড়াও জিওগ্রাফিক্যাল স্প্রেড কোথায় কোথায় স্প্রেড করেছিল। দি সিভিলাইজেশন স্প্রেড 1.5 মিলিয়ন স্কোয়ার অ্যাক্রস ইন্ডিয়া এবং পাকিস্তান এবং আফগানিস্তান, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানে বিস্তীর্ণ অঞ্চলের প্রায় 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এটার বিস্তার ছিল। অ্যারাউন্ড 2000 সাইট আইডেন্টিফিকেশান। বাহ, তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। প্রায় 2000 সাইট কিন্তু এই হরপ্পা সিভিলাইজেশনে পাওয়া গেছে। হিস্টোরিক্যাল কন্টেন্ট, ক্রোনোলজিক্যাল, কালচারাল ইম্প্যাক্ট রয়েছে, স্কলার ইনসাইট, এই সমস্ত বিষয়গুলো যেগুলো ইতিহাসে তো এই পার্টগুলো পড়া হয়েছে, সেইখানে আর ডিটেলস আলোচনা করা হলো না। ওকে, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ, যেটা একটু দেখে নেবেন। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটা বড় হয়ে গেল। যারা চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। বাই, ভালো থাকবেন।